প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন নিউ পাখরাট অনলাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায় দ্বিতীয় পার্ট 1 থেকে 2 একটি উদ্ভিদ কোষের বর্ণনা। একটি উদ্ভিদ কোষের বর্ণনা। একটি উদ্ভিদ কোষের বর্ণনা, এই বিষয়ে আমি তোমাদের আজকে ধারণা দেব। তো তোমরা সবাই পাঠ্য বই তোমাদের বের করো এবং আমাদের এই ক্লাসটি লক্ষ্য করো। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। প্রত্যেকটা জীব এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ প্রাচীর এবং অন্যটি কি প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। উদ্ভিদ কোষ, এখানে দুইটা কোষ আছে, একটা উদ্ভিদ কোষ একটা প্রাণী কোষ। তো এইখানে উদ্ভিদ কোষের বাইরে এই যে জড় একটা প্রাচীর আছে, সেটা হচ্ছে কি জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। এটা হচ্ছে কোষ প্রাচীর। এটি সেলুলোজ দ্বারা গঠিত হয়। এই কোষ প্রাচীরটা কি দিয়ে গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকে না। প্রাণী কোষে কি আছে? এটা প্রাণী কোষ, এটা উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ। প্রাণী কোষের মধ্যে কিন্তু এই জড় কোষ প্রাচীরটা নাই। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত। এই প্রাণী কোষের যে আবরণটা আছে, এটা হচ্ছে প্লাজমা পর্দা দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের প্রধান কাজ। তাহলে কোষ প্রাচীরের কী কাজ? কোষের সজীব অংশকে, কোষের ভিতরে যে সজীব অংশগুলো আছে সেইটাকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের হচ্ছে প্রধান কাজ। প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশ। এইখানে প্রোটোপ্লাজম, এটা দানাহীন একটা অর্ধতরল জেলির মতো আঠালো এবং দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমে নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব এবং অজৈব যৌগের সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমটি, প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা কত থাকে? 67 থেকে 90 ভাগ। প্রোটোপ্লাজম কোষের প্রধান দুটি অংশ। প্রোটোপ্লাজম আমাদের যে কোষের প্রধান দুইটা অংশ আছে, কি কি আছে? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই দুটি অংশকে কি ধারণ করে থাকে প্রোটোপ্লাজম। আমরা এবার সাইটোপ্লাজম সম্পর্কে জানি। কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে। কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো অংশকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। একটি আদর্শ কোষে সাধারণত নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায়। একটি আদর্শ কোষে আমরা সাধারণত নিম্নলিখিত অঙ্গগুলো দেখতে পাই। কি কি? 1 নাম্বার হচ্ছে প্লাস্টিড, এইগুলো হচ্ছে প্লাস্টিড। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। একটা সজীব উদ্ভিদ কোষে যেসব অঙ্গাণু দেখা যায় সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে 1 নম্বরে প্লাস্টিড, 2 নম্বরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া,
এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। 3 নাম্বার হচ্ছে গলজি বডি। গলজি বডি, দেখো এখানে গলজি বডি কোনটা? গলজি বডি, এই যে গলজি বডি, এই উদ্ভিদ কোষের গলজি বডি, এটা প্রাণী কোষের গলজি বডি, এই প্রাণী কোষের গলজি বডি। তাহলে উদ্ভিদ কোষও আছে, প্রাণী কোষও আছে গলজি বডি। 4 নাম্বার হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক। এন্ডোপ্লাজমিক জালিকা উদ্ভিদ কোষও আছে, প্রাণী কোষও আছে। এন্ডোপ্লাজমিক জালিকা আবার 2 রকম হয়ে থাকে, যেমন একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। মসৃণ, এইটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এই যে উদ্ভিদ কোষের মসৃণ আছে, প্রাণী কোষের মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আছে। উদ্ভিদ কোষেও অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আছে, প্রাণী কোষেও অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আছে। 5 নাম্বার রাইবোজোম। রাইবোজোম, দেখো রাইবোজোম, 5 নাম্বার হচ্ছে রাইবোজোম। রাইবোজোম, রাইবোজোম কোথায়? এটা দেখো পোস্টারের মধ্যে এখানে দেওয়া আছে রাইবোজোম, মুক্ত রাইবোজোম। এই যে মুক্ত অবস্থা আছে, উদ্ভিদ কোষেও আছে এবং প্রাণী কোষেও আছে রাইবোজোম, দেখা যাচ্ছে তো রাইবোজোম। তারপর হচ্ছে যে লাইসোজোম। লাইসোজোম, লাইসোজোম উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে লাইসোজোম। তারপরে আরেকটি আছে 7 নাম্বার, এটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা তোমরা দেখো এখানে সেন্ট্রিওল, সেন্ট্রিওল হচ্ছে শুধু প্রাণী কোষে আছে, কিন্তু এটা উদ্ভিদ কোষে আমরা সাধারণত দেখতে, মানে উদ্ভিদ কোষে এটা নাই, প্রাণী কোষেই শুধু এটা দেখতে পাওয়া যায় সেন্ট্রিওল। তাহলে একটি আদর্শ কোষে এই নিম্নলিখিত অঙ্গাণুসমূহ দেখতে পাওয়া যায়। এখন আমরা আসি কোষ গহ্বর। কোষ গহ্বরটা কি? কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব, কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে। উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে আছে বিভিন্ন ধরনের সঞ্চিত পদার্থ, বজ্র পদার্থ, খরিত পদার্থ। কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ ছোট বড় যে গহ্বর থাকে তাদেরকে আমরা বলি কোষ গহ্বর। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, প্রাণী কোষে থাকে না, তবে যদিও প্রাণী কোষে থাকে সেটা হবে ক্ষুদ্র, মানে ছোট আকারের হয়। কিন্তু উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা সাধারণত বড়। এই যে কোষের মধ্যে যে এই সাদা অংশটা দেখা যাচ্ছে বড়, সেটা হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে বড় কোষ গহ্বর। আর প্রাণী কোষের মধ্যে যদিও থাকে, অনেক সময় থাকে না, কিন্তু যদিও থাকে সেটা হবে ক্ষুদ্র আকারের কোষ গহ্বর। তাহলে এই কোষ গহ্বর উদ্ভিদ কোষে থাকে বড় এবং প্রাণী কোষে কি ক্ষুদ্র আকারের হয়। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে এবং আকারে বড় হয়। এ কারণে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস এক পাশে এবং প্রাণী কোষে নিউক্লিয়াস মাঝে থাকে। এই কোষ গহ্বরের কারণে কোষীয় যে অঙ্গাণু নিউক্লিয়াস আছে উদ্ভিদ কোষের মধ্যে সেটা কি এক পাশে থাকে। কোষ গহ্বর বড় বিধায় জায়গা এখানে সংকীর্ণ, এই কারণে কোষ গহ্বরটা নিউক্লিয়াসটা এক পাশে কোষ গহ্বরের এক সাইডে গিয়ে থাকে, এক সাইডে। আর প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায় যে কোষ গহ্বর ক্ষুদ্র, অনেক সময় নাও থাকতে পারে, যদিও থাকে সেটা ক্ষুদ্র। এই কারণে প্রাণী কোষে নিউক্লিয়াসটি কোথায় থাকে? মাঝামাঝি পর্যায়ে থাকে। নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরের দ্রবীভূত অবস্থা থেকে কোষ রস প্রস্তুত করে। তাহলে এই নানা প্রকার যে জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরের যে দ্রবীভূত অবস্থা থাকে সেখান থেকে কোষ রস কি সেইটা থেকে প্রস্তুত করে থাকে। তা আমরা একটি কোষের বিভিন্ন অঙ্গাণু দেখলাম। এখন এইগুলার আমরা যদি পার্থক্য করতে যাই, একটা উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য যদি আমরা করতে যাই, তাহলে এটা এখন সহজেই পার্থক্যটা করা যাবে। যেমন মৌলিক যে কতগুলো পার্থক্য আছে, যদি আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য করি, মৌলিক কতগুলো পার্থক্য আছে।
যেমন উদ্ভিদ কোষ, উদ্ভিদ ও প্রাণী কোষের মৌলিক পার্থক্য। উদ্ভিদ কোষ হচ্ছে প্রাণী কোষ। 1 নাম্বার, জড় কোষ প্রাচীর বিদ্যমান। জড় কোষ প্রাচীর বিদ্যমান, এইটা হচ্ছে জড় কোষ প্রাচীর থাকে না। থাকে না। তাহলে জড় কোষ প্রাচীর বিদ্যমান, এটা উদ্ভিদ কোষে, আর প্রাণী কোষে জড় কোষ প্রাচীর থাকে না। এখানে কি থাকে? জড় কোষ প্রাচীর প্লাজমা পর্দা থাকে, প্রাণী কোষের মধ্যে প্লাজমা পর্দা থাকে। 2 নাম্বার আরেকটি পার্থক্য হবে কি, কোষ গহ্বর বড়। কোষ গহ্বর বড়। কোষ গহ্বর প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বর থাকে না, থাকলেও তা সাধারণত কোষ গহ্বর থাকে না, থাকলেও তা ছোট হয়। ছোট হয়। আর একটি দেই, 3 নাম্বার পার্থক্য হবে কি, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, প্রাণী কোষে হচ্ছে সেন্ট্রিওল থাকে। সেন্ট্রিওল থাকে। তাহলে এই পার্থক্যগুলো আমরা কি উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে দেখতে পাই। এগুলো হচ্ছে মৌলিক পার্থক্য। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে দেখো, এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য আমি দিছি। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর জড় কোষ প্রাচীর বিদ্যমান, প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না। জড় কোষ প্রাচীর আছে? নাই, এটা প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকে প্রাণী কোষ। 2 নাম্বার হচ্ছে কোষ গহ্বর বড়। উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বরটা হচ্ছে বড়, এইটা হচ্ছে কোষ গহ্বর, কোষের মধ্যে ফাঁকা অংশ। গহ্বর মানে কি? ফাঁকা অংশ। তো এই কোষ গহ্বরটা হচ্ছে উদ্ভিদ কোষের বড়। প্রাণী কোষের মধ্যে সাধারণত কোষ গহ্বর থাকে না। প্রাণী কোষের সাধারণত কোষ গহ্বর থাকে না, অনেক সময় যদিও থাকে সেটা কি, সেটা ক্ষুদ্র হয়, ছোট হয়। 3 নম্বরে উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল আছে? নাই উদ্ভিদ কোষের মধ্যে, কিন্তু প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিওল এখানে আছে, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। এগুলা হচ্ছে কি মৌলিক যে পার্থক্য। তাহলে আমাদের আজকের এই একটি উদ্ভিদ কোষের যে বর্ণনা আমরা দিলাম এবং পার্থক্যগুলো আমরা জানলাম, তো এগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো। আর আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তা আজকে তোমরা এইটাই ভালো করে দেখার চেষ্টা করো। তা আজকের মতো এখানেই আমি ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।